আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ভেক্টরের ২ নাম্বার লেকচার নিয়ে কথাবার্তা বলবো এবং এই ২ নাম্বার লেকচারে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলাপ আলোচনা করব। বিভিন্ন পদের ভেক্টর নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা আগের ক্লাসে ভেক্টর কি, ভেক্টর রিপ্রেজেন্ট করতে হয় কিভাবে, ভেক্টরের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ভেক্টর শিফটিং, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন পদের ভেক্টর নিয়ে কথাবার্তা শুরু করব। তো প্রথমেই আমরা চলে যাই বিভিন্ন ধরনের ভেক্টর। প্রথমেই হচ্ছে স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। কোনো ভেক্টর রাশির পাদবিন্দু, ঠিক আছে, পাদবিন্দু ইনিশিয়াল পয়েন্ট কোথায় হবে তা যদি ইচ্ছা মতো পছন্দ করা যায় তাকে আমরা স্বাধীন ভেক্টর বলি। অর্থাৎ ধরেন একটা ভেক্টর আছে, এই ধরেন একটা ভেক্টর, হ্যাঁ, এই ভেক্টরটা কোথায় থাকবে, এই পাদবিন্দু এইখানে থাকলে এইখানে, 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 এটা যদি ইচ্ছা মতো নির্ণয় করা যায় তাহলে এই ভেক্টরটা, এই ধরেন এটা একটা পি ভেক্টর, এই পি ভেক্টরটা হবে একটা স্বাধীন ভেক্টর। ইচ্ছা মতো এর পাদবিন্দু নির্ণয় করা যায়। তাহলে এই ইচ্ছা মতো নির্ণয় করা যায়, আসলে প্রায় সব ভেক্টরেরই পাদবিন্দু ইচ্ছা মতো নির্ণয় করা যায়। প্রায় সব ধরনের ভেক্টরই স্বাধীন ভেক্টর, শুধু এক ধরনের ভেক্টর বাদে, সেটা হলো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর ছাড়া। ঠিক আছে, তো আমি একটু যদি খুব সহজভাবে বুঝাই, যে যদি হলো এরকম হয়, এটা নোট আমি এইভাবে লিখে দেই। দেখেন প্রায় সব ভেক্টর, যে সকল ভেক্টরের ভেক্টর শিফট করা যাবে, যে সকল ভেক্টরের ভেক্টর স্থানান্তর করা সম্ভব, যে সকল ভেক্টরের ভেক্টর স্থানান্তর করা যায়, ভেক্টর স্থানান্তর বা ভেক্টর শিফট, ঠিক আছে, করা যায়, সেগুলোকে স্বাধীন ভেক্টর বলে। তারাই স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর। ওকে, তাহলে যে সকল ভেক্টরের ভেক্টর স্থানান্তর করা যাবে বা ভেক্টর শিফট করা যাবে তাদেরকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। তাদেরকে আমরা কি বলবো? স্বাধীন ভেক্টর বলবো। অর্থাৎ এই ভেক্টরগুলোকে যে কোনো জায়গায় আপনি নিয়ে যাইতে পারবেন, ঠিক আছে, শিফট করতে পারবেন, অর্থাৎ এর পাদবিন্দু ইচ্ছা মতো আপনি চুজ করতে পারবেন। ধরেন এই যে ভেক্টরটা আছে, ঠিক আছে, এইটাকে আপনি এইখানে নিয়ে আসতে পারবেন, এইটাকে এইখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ এইটা আপনি পজিশন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন এবং এটার যে পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট কোথায় হবে আপনি ইচ্ছা মতো চুজ করতে পারবেন। তাহলে এটাই হইল কি ভেক্টর? স্বাধীন ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। সরি, স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর, লোকালাইজ বলতেছি, লোকালাইজ হলো সীমাবদ্ধ ভেক্টর, স্বাধীন ভেক্টর বা ফ্রি ভেক্টর। ক্লিয়ার? এরপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর কি? কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়, অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয়, তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন অবস্থান ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর। এইটার ক্ষেত্রেও আমি একটু বলে দেই যে এইটার ক্ষেত্রেও নোট, যে সকল ভেক্টরের ক্ষেত্রে, সহজভাবে বলতে পারেন, ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর স্থানান্তর করা যায় না, শিফট করা যাচ্ছে না, তাদের সীমাবদ্ধ ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর বলে। ওকে, যেমন ধরেন আমি যদি একটা এই 2 ডাইমেনশনাল সিস্টেম নেই,
এখানে একটা বিন্দু আছে, ধরে নিলাম এই বিন্দুটা হলো পি। হ্যাঁ, তাহলে এই মূল বিন্দু থেকে এইখানে আমি একটা ভেক্টর আঁকলাম, ঠিক আছে, ওপি। এখানে এটা হলো ধরে নিলাম পি ভেক্টর। এটা কিন্তু এই যে পি ভেক্টরটা, এটা কিন্তু শুধুমাত্র মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা নির্দেশ করতেছে, পি ভেক্টরটা। এইখানে আমি কিন্তু এর যে আদি বিন্দু মানে বা ইনিশিয়াল পয়েন্ট, এটা কিন্তু আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। এটা কিন্তু এই ব্যবস্থার মূল বিন্দুতেই এর ইনিশিয়াল পয়েন্ট অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এই অবস্থান ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর শিফটিং করা যায় না। যেহেতু ভেক্টর শিফটিং করা যায় না, সুতরাং এটা একটা কি সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? জটিল কিছু, কঠিন কিছু না, জটিল বা কঠিন কোনটা একদম পানির লাহান সহজ। বুঝাইতে পারছি? ওকে। এরপর সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস। মনে রাখবেন, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদের সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে। ঠিক আছে, সহজ কথা, জাত একই, দিক একই, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। সহজ কথা, জাত এক মানে কি, ধরেন যদি বল হয় তাহলে দুইটাই বল হইতে হবে। ঠিক আছে, যদি বেগ হয় দুইটাই বেগ হইতে হবে। যেমন ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর ধরে নিলাম v1, এটা একটা বেগ। এই দিক বরাবর আরেকটা ভেক্টর ধরে নিলাম v2, এটা একটা বেগ। এরা দুইটা হইল সদৃশ ভেক্টর। কারণ কি, এদের দুইজনের জাত একই, জাত এক, দিক এক, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। অর্থাৎ জাত এক এবং দিক এক এই দুইটারে যদি স্যাটিসফাই করে ফেলে একাধিক ভেক্টর, তবে তারা সদৃশ ভেক্টর বা লাইক ভেক্টরস। মান সমান হইলেও প্যারা নাই, না হইলেও প্যারা নাই। কিন্তু যদি মান সমান হয় তখন সেটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারবো, সেটা হলো সমান ভেক্টর। বুঝতে পারছি? এই যে সমান ভেক্টর, যদি মান সমান, হ্যাঁ, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। এইখানে নোট, যদি মান সমান হয় তবে তাদের সমান ভেক্টর, ঠিক আছে, বা ইকুয়াল ভেক্টরস বলে। ঠিক আছে, তবে তাদের সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস বলে। অর্থাৎ এই তিনটাই যদি স্যাটিসফাই করে, ঠিক আছে, এই তিনটাই যদি স্যাটিসফাই করে, যেমন ধরেন এখানে আমি চিন্তা করলাম যে এই, হ্যাঁ, এই দুইটা সেম, এটা ধরে নিলাম f1, এইটা হইলো f2। এরা দুইটা কি, এরা দুইটা হইলো ইকুয়াল ভেক্টরস, সমান ভেক্টরস। কিন্তু তাই বলে কি তারা সদৃশ না? তারা সদৃশ ও সমানও। সকল সমানই সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান না। কারণ সমান হইতে গেলে তার এই যে 3 নাম্বার যেই আপনার কন্ডিশন, সেটাকে স্যাটিসফাই করতে হবে। এটাই, সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি একই দিকে কাজ করে তবে তাদের সমান। তার মানে হইলো এখানে কি তিনটা আমার হইতেছে কি বলে হইলো কন্ডিশন কে আমার স্যাটিসফাই করতে হচ্ছে। একটা হইলো সমজাতীয়, ঠিক আছে, মান সমান এবং দিক একই, তিনটা, এই তিনটারে যদি স্যাটিসফাই করে তবে তারা ইকুয়াল ভেক্টর। হ্যাঁ, তিনটারে যদি, ঠিক আছে, এই ইকুয়াল ভেক্টর। ধরেন এটা হইলো তড়িৎ প্রাবল্য E1, দুইটাই সমান ইকুয়াল ভেক্টর, E1 ইজ ইকুয়াল E2 লেখা যাবে সমান ভেক্টর। বুঝাইতে পারছি? আচ্ছা, বিসদৃশ ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টরের যদি দিক বিপরীত হয় তাহলে দুইটা শর্ত, একটা হলো জাত এক, দিক বিপরীত, মান সমান হইতেও পারে, নাও হইতে পারে, তাইলেই তাদেরকে বিসদৃশ বা আনলাইক ভেক্টর বলবো। ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই একটা ভেক্টর, হ্যাঁ, এই আর একটা ভেক্টর, দুইটার দেখেন, ধরেন এটা হইলো বল F1, এটা F2,
ঠিক আছে, একটা আরেকটার বিপরীত দিকে কাজ করতেছে, এর জাত এক, দুইটাই বল এবং দিক বিপরীত। দিক বিপরীত না, অবশ্যই দিক বিপরীত। মান সমান হইতেও পারে, নাও হইতে পারে। মান সমান হইতে পারে, নাও হইতে পারে ওস্তাদ। তাহলে এই দুইটাকে যদি স্যাটিসফাই করে তবেই তাদেরকে কি বলবো, আনলাইক ভেক্টর বলে দিব। ঠিক আছে, দুইটা ভেক্টরের ক্ষেত্রে। এবং যদি এইখানেও একটা নোট আসবে, নোটটা হইল যদি মান সমান হয় তবে তাদের বিপরীত ভেক্টর ভেক্টর বা অপোজিট ভেক্টর বলে। অথবা একটিকে অপরটির ঋণ ভেক্টর বলে। একটিকে অপরটির ঋণ ভেক্টর বা নেগেটিভ, ঋণ মানে নেগেটিভ, ঋণ ভেক্টর, নেগেটিভ ভেক্টর বলে। যদি মান সমান হয় তবে তাদের কি বলবো, বিপরীত ভেক্টর বলবো, অথবা একটিকে অপরটির ঋণ ভেক্টর বা অপোজিট ভেক্টর বলবো, সরি নেগেটিভ ভেক্টর বলবো, বিপরীত ভেক্টর বা অপোজিট ভেক্টর বলবো, অথবা একটিকে অপরটির ঋণ ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বলবো। এই যে ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর, যে ঠিক আছে কোনো ভেক্টরকে ধনাত্মক ধরলে তার বিপরীত দিকে সমমানের সমজাতীয়, ঠিক আছে সমমানের বিপরীত দিকে থাকতে হবে, একটা আরেকটা সমমানের হইতে হবে এবং সমজাতীয় হইতে হবে। তাহলে কি, জাত একই, দিক বিপরীত এবং মান সমান, তিনটাই যদি হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, ঋণাত্মক ভেক্টর বলবো। যেমন ধরেন এই একটা ভেক্টর, এই আর একটা ভেক্টর, তাহলে একটা আর একটা ঋণাত্মক ভেক্টর, বুঝতে পারছি? F1 F2, হ্যাঁ ঋণাত্মক ভেক্টর বলবো। এই যে এই যে কোনো একটার দিকরে আমরা যদি পজিটিভ ধরি, ধরেন এটা F1, এটা F2, এবং F1 এর দিকটারে আমি পজিটিভ ধরলাম, তাহলে আমি বলতে পারবো F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। তাহলে একটা আরেকটা ঋণাত্মক হইল না? ঠিক আছে, এটাই হলো ঋণ ভেক্টর বা নেগেটিভ ভেক্টর। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝতে পারছেন? জটিল লাগে, কঠিন লাগে না? জটিল বা কঠিনের কথা এখানে কোথা থেকে আসলো? একদম সহজ তো ওস্তাদ, অতিরিক্ত সহজ। সহজ না? অবশ্যই সহজ। সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরল রেখা বা ধারক রেখা বরাবর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদের সমরেখ ভেক্টর বলি, কোলিনিয়ার ভেক্টর। যেমন ধরেন এই একটা ধরে নিলাম ধারক রেখা আছে, হ্যাঁ এই ধারক রেখা বরাবর ধরেন ভেক্টর কাজ করতেছে এই একটা, ভেক্টর এই আর একটা ভেক্টর, হ্যাঁ এটার কালার চেঞ্জ করে এরকম দিয়ে দিলাম, হ্যাঁ তো এটারে একটু ছোট বানায় দিলাম। তো ধারক রেখা বরাবর একাধিক ভেক্টর যদি থাকে, ধরে নিলাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এবং এই দিক বরাবর আর একটা ধরে নিলাম একটা ভেক্টর আছে,
সেটা ধরে নিলাম আর ভেক্টর। আর ভেক্টরটা কিন্তু একই, এদের সমান্তরালে আছে না, এই দুইটার সমান্তরালে আছে না, তাহলে এরাও সমরেখ ভেক্টর। কারণ কি, এইটারে প্যারালাল শিফট করে এই ধারক রেখা বরাবর আনা যাবে, এইটারে কিন্তু প্যারালাল শিফট করে আপনি এই যে ধারক রেখা বরাবর নিয়ে আসতে পারবেন। এগুলাকে আমরা কি বলবো, সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই একদম পানির মতো সহজ। সমতলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয়, ঠিক আছে, দুই বা ততোধিক ভেক্টর, ধরেন একটা এই একটা প্লেন আছে, ধরেন একটা প্লেন আছে, হ্যাঁ, আচ্ছা, এই প্লেনে দুই বা ততোধিক ভেক্টর, ধরেন এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এটা পি, ঠিক আছে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এটা কিউ। এরা কি সেম প্লেনে আছে, তাহলে এদেরকে আমরা বলবো হলো কোপ্ল্যানার। ভেক্টর সেম প্লেনে থাকলে একটা কথা মনে রাখবেন, একই সমতলে থাকার বিষয়ে একটা কথা মনে রাখবেন, নোট, দুটি ভেক্টর সর্বদাই সমতলীয়। কি বলা হয়েছে, দুইটা ভেক্টর এটা অলওয়েজ সমতলীয়, অলওয়েজ কোপ্ল্যানার হবে, সর্বদাই সমতলীয় হবে। কিভাবে, ধরেন তিনটা কলম আছে, ঠিক আছে, এই তিনটারে তিনটা ভেক্টর হিসেবে আপনি চিন্তা করেন, তিনটারে তিনটা ভেক্টর হিসেবে চিন্তা করেন। দুইটা ভেক্টর নিয়ে আমি প্রথম কথা, ধরেন এই দুইটা ভেক্টর এইভাবে আছে, আপনি এখন বলবেন এরা দুইটা একই সমতলে কেমনে, আমি এটার প্যারালাল শিফট করে এখানে আনতে পারি না? আনলেই তো এরা কি হয়ে গেল, একই সমতলে না, সেম প্লেনে চলে আসলো না, এরা একই প্লেনে চলে আসলো না, তাই না? এটারে আপনি যেভাবে খুশি রাখেন, এইভাবে রাখেন, এটারে এইখানে নেন, তাও কি এরা সেম প্লেনে চলে আসলো না, একই প্লেনে চলে আসলো না? তাহলে দুইটা ভেক্টরকে আপনি যেভাবেই রাখেন না কেন, এই যে দেখেন, এই যে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর অলওয়েজ কি হবে, কোপ্ল্যানার হবে, দুইটা ভেক্টর সর্বদাই কি হবে, সমতলীয় হবে। ধরেন এই দুইটা এইভাবে রাখছেন, এটারে আমি এইভাবে নিয়ে এসে পড়লাম, তাহলে কি এরা একই প্লেনে না? এই যে দেখেন এরা একই প্লেনে কিনা, এই যে এই দুইটারে আপনি এইভাবে রাখছেন, আমি এইটারে কি প্যারালাল শিফট করে এখানে আনতে পারি, এখানে আনলে কি এরা সেম প্লেনে থাকবে না? এই যে এইভাবে রাখলে দেখেন এরা সেম প্লেনে থাকবে, এই যে, ঠিক আছে, আপনি যেভাবেই রাখেন না কেন, এটাকে সোজা করেন, তাও এরা কি সেম প্লেনে থাকবে, যেভাবেই রাখেন না কেন এরা কিন্তু কোপ্ল্যানার। কিন্তু তিনটা ভেক্টর কোপ্ল্যানার হইতেও পারে, নাও হইতে পারে। এই তিনটারে এইভাবে রাখেন, এই যে এই তিনটা ধরতেই তো কষ্ট হয়ে যাচ্ছে, এই তিনটা এই যে এইভাবে রাখেন, দেখেন এরা একই সেম প্লেনে আছে, কিন্তু এইটারে এইভাবে সোজা করে দেন, দেখেন এই দুইটা সেম প্লেনে, এই নিচের দুইটা একই প্লেনে, এই পাশের দুইটা একই প্লেনে, কিন্তু কিন্তু ওস্তাদ তিনটা কিন্তু একই প্লেনে নাই, তাহলে তিনটা ভেক্টর কোপ্ল্যানার হইতেও পারে, নাও হইতে পারে। চারটা ভেক্টর মানে দুইয়ের অধিক হইলে কোপ্ল্যানার হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু দুইটা ভেক্টর সর্বদাই তারা কি কোপ্ল্যানার। বুঝাইতে পারছি? আচ্ছা, সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে আমরা কি বলবো, সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। ধরেন একটা ভেক্টর যেটার মান শূন্য না, ধরেন এফ একটা ভেক্টর, F1 5 নিউটন নর্থ, উত্তর দিকে কাজ করতেছে, এটা কিন্তু একটা প্রপার ভেক্টর, ঠিক আছে, এটা ধরে নিলাম F1, হ্যাঁ, এটা শূন্য না। যে ভেক্টরের মান শূন্য,
ঠিক আছে, তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। দুইটা বিপরীত ভেক্টর ধরেন এই দিক বরাবর 10 নিউটন বল কাজ করতেছে, এই দিক বরাবর 10 নিউটন বল কাজ করতেছে, তাহলে আসলে এইখানে কোনো বলই কাজ করতেছে না, এইখানে আসলে নেট ফোর্স এফ নেট এটা হইল 0 নিউটন। এটাই হচ্ছে নাল ভেক্টর। এবং নাল ভেক্টরটা একটা পয়েন্টের মতো, এটার কোনো নির্দিষ্ট দিক নাই। এটা ভেক্টর মানে এটা মান যখনই ধারণ করবে তখনই দিক চলে আসবে, কিন্তু যেহেতু মান 0 সুতরাং এটা একটা কি, একটা পয়েন্টের মতো। বুঝাইতে পারছি? ওকে। নাল ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে হয়। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই। নাল ভেক্টরকে সাধারণত নাল ভেক্টরকে এইভাবে 0 লিখে ভেক্টর চিহ্ন দিয়ে এইভাবে প্রকাশ করা হয়। এটা একটা নাল ভেক্টর। বুঝাতে পেরেছি ওস্তাদ? তার মানে কি, একই মানের দুইটা বিপরীত ভেক্টর, অর্থাৎ দুইটা বিপরীত ভেক্টর যদি আমি যোগ করি, দুইটা বিপরীত ভেক্টর মানে কি, ধরেন এই দিক বরাবর কাজ করতেছে F1, এই দিক বরাবর কাজ করতেছে F2। হ্যাঁ, কিন্তু F1 F2 মানেই হইল মাইনাস F1, তাহলে F1 প্লাস মাইনাস F1 এই দুইটারে আমি যদি যোগ করি তাহলে কি পাবো? শূন্য ভেক্টর পাবো না? বুঝাইতে পারছি? অথবা দুইটা সমান ভেক্টর বিয়োগ করলে তাও আমরা কি পাবো? নাল ভেক্টর পাবো, শূন্য ভেক্টর পাবো। বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, জটিল বা কঠিন কোনো, একদম পানির মতো সহজ ওস্তাদ। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, কোনো ভেক্টরের মান যদি 1 হয় তবে তাকে একক ভেক্টর আমরা বলবো। কোনো ভেক্টরের মান 1 হইলে, আচ্ছা একক আমরা কিভাবে পাই? একক যেমন ধরেন আপনারা যদি আমি বলি বলের একক কি, আপনি কি করবেন? 50 নিউটন বল, এটাকে তার মান কত 50 দ্বারা ভাগ করবেন, কত আসবে? 1 নিউটন। এটা কি আমার বল? 1 নিউটনটা আমার কি বলের একক? ঠিক একইভাবে কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি, কোনো ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাইলেই আমরা একক ভেক্টর পাবো। ঠিক আছে, কোনো ভেক্টরকে আমরা যদি মান দ্বারা ভাগ করি, কিন্তু এই ক্ষেত্রে আমার একটা কন্ডিশন আছে, ভেক্টরটা কি হইতে হবে? ভেক্টরের মান শূন্য হওয়া যাবে না, ভেক্টরের মান অশূন্য হইতে হবে। ঠিক আছে, যেমন হইল ধরেন এই একটা ভেক্টর এ, একে যদি এ ভেক্টরের মান দ্বারা ভাগ করি, মান দ্বারা ভাগ দিলাম, ঠিক আছে, এই যে এইটাকে আমরা ডাকবো কিভাবে? এর মান, এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড অফ এ। অথবা এ ভেক্টর শুধু এভাবে ভাগ দিয়ে দিব। তাহলে এইখান থেকে আমরা কোনো একটা ভেক্টরের উপর, কোনো একটা প্রতীকের উপর টুপি পরায় দিলেই, ক্যাপ চিহ্ন দিলেই সেটা কি হয়? একক ভেক্টর হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রতীকের উপর ক্যাপ দিয়ে একক ভেক্টর প্রকাশ হয়। ভেক্টর প্রকাশিত হয়। সহজ হিসাব, একদম সহজ, কত সহজ জিনিস। আচ্ছা, এইবার দেখেন, ওকে, তাহলে যেমন হইল এটা যদি a ইজ ইকুয়াল টু 5a ক্যাপ। আর আরেকটা জিনিস বলি, একক ভেক্টর কিন্তু, একক ভেক্টর আরেকটা জিনিস আমি বলে দেই, নোট, এই a ভেক্টরটা কিন্তু, ঠিক আছে, a এর দিকে, a এর দিক নির্দেশ করে, অর্থাৎ একক ভেক্টর কিন্তু মূল ভেক্টরের দিকেই হবে। একক ভেক্টর যেমন হইল এই টোটালটা ধরে নিলাম এ ভেক্টর,
এই টোটালটা এ ভেক্টর, ঠিক আছে, এবং এ ভেক্টরের মান হচ্ছে হইল 5 a ক্যাপ। তাহলে এই এ ক্যাপ মানে কি, এই যে এতটুকু হইল এ ক্যাপ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে একক ভেক্টর বুঝাইতে পারছি যে যে ভেক্টরের মান 1 ইউনিট তাকে একক ভেক্টর বলে। আমরা যদি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করি তাইলেই আমরা একক পাবো, ঠিক আছে। এই ম্যাগনিটিউড অফ এ বোঝানোর জন্য দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হইলো দুই পাশে মডুলাস সাইন দিয়ে দেন, আরেকটা ওয়ে হইতেছে উপর থেকে ভেক্টর চিহ্নটা উড়ায় দেন। তাহলে এই দুইটা সিস্টেমেই আমরা কিন্তু একক ভেক্টর প্রকাশ করতে পারি। বুঝাইতে পারছি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কি জিনিস? খুবই সহজ অবস্থা, খুবই সহজ। এরপর দেখেন আয়ত একক ভেক্টর। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরেন এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর তাকে আই ক্যাপ হিসেবে চিন্তা করলাম, ঠিক আছে। আই ক্যাপ। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি এটা তো জানেন আপনারা, যে ধরেন এইখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুকে প্রকাশ করা যায়, এটা যেহেতু দ্বিমাত্রিক তাহলে এইটার জন্য দুইটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। একটা হলো এক্স থেকে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি ওয়াই, আরেকটা হলো ওয়াই থেকে দূরত্ব, সেটাকে আমরা কি বলি এক্স। তাহলে এইটা কি এক্স ওয়াই রে, তাহলে এটাই হলো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর যদি ত্রিমাত্রিক হয় তাহলে তিন কোণা এক্স ওয়াই জেড, তাহলে এইটা হলো কি, এটা হচ্ছে, এটা যদি এক্স হয়, এটা যদি জেড হয়, এটা এক্স জেড প্লেন, এটা হলো জেড ওয়াই প্লেন, ঠিক আছে, আর এটা হলো এক্স ওয়াই প্লেন। তাহলে ধরেন এইখানে কোনো একটা বিন্দু আছে, বিন্দুটা এইখান থেকে, তাহলে এই দূরত্বটা কিসের দূরত্ব বলেন তো, এইটা এক্স। এইখান থেকে যে ইলিভেশনটা হইলো এটা কি ওয়াই, ঠিক আছে। আর এই যে ধরেন এই যে সামনে আসছে এইটুকু কি, এইটুকু হইলো জেড। বুঝাইতে পারছি? তাহলে এই এক্স ওয়াই জেড এটা যদি পি বিন্দু হয়, এক্স ওয়াই জেড দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমার কি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ওস্তাদ। তো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ধরা হয়, ঠিক আছে। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর জে ক্যাপ, ধনাত্মক জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কে ক্যাপ ধরা হয়। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, ঠিক আছে, এই তিনটারে আমরা বলি আয়ত একক ভেক্টর, ঠিক আছে। এরাই হইল আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। রেক্ট্যাঙ্গুলার ইউনিট আয়ত একক ভেক্টর। বুঝাইতে পারছি? দেখেন এখানে যদি একটা ভেক্টর আছে পি ভেক্টর ধরে নেন, ঠিক আছে, আমি গাঢ় একটা কালি দিয়ে দেখি, লাল কালি, হ্যাঁ, এই একটা ভেক্টর পি ভেক্টর আছে, হ্যাঁ, এই পি ভেক্টর আছে, এটা ধরে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ ধরছে, তো আমরা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, একটু চেঞ্জ করে দিই, এটারে ওয়াই না দিয়ে এটারে এক্স দিব, একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, ওটাও ধরা যায়, যে কোনো ভাবে ঘুরাইলেই হয় এক্স ওয়াই জেড। হ্যাঁ, তাহলে ভালো করে খেয়াল করেন, সে এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর সে কতটুকু গেছে, এই 2 3 5, এটাও চেঞ্জ করে দিই, এটাও একটু চেঞ্জ করি, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন
এক্স অক্ষ বরাবর 3 একক গেছে, তাহলে 3, ওয়াই অক্ষ বরাবর 5 একক গেছে, তাহলে 5, জেড অক্ষ বরাবর 2 একক গেছে 2। হ্যাঁ, তাহলে 3, 5, 2। তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে 3 একক গেল, ঠিক আছে, তাহলে এইটা 3 একক মানে 3i পরিমাণ গেছে, এইটুকু ধরেন আই ক্যাপ, তাহলে 3i ক্যাপ পরিমাণ গেছে। ওয়াই অক্ষ বরাবর এটা কি জে ক্যাপ, তাহলে 5 একক গেছে, তাহলে কি 5j ক্যাপ। জেড অক্ষ বরাবর এটা হলো কে ক্যাপ, তাহলে 2 একক আসছে, তাহলে এইটা কি 2k ক্যাপ। তাহলে এই যে পি ভেক্টর, এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, যে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন যদি এটা এক্স অক্ষের পজিটিভ না হয়ে নেগেটিভ দিকে 3 একক যাইতো, তাহলে -3i ক্যাপ। যদি উপরে না যায় নিচে 5 একক যাইতো, তাহলে কি -5j ক্যাপ। যদি সামনে না এসে পিছনে যাইতো, তাহলে -2k ক্যাপ। সহজ হিসাব, বুঝাইতে পারছি? তাহলে একটা ভেক্টরকে 3 ডাইমেনশনালি ভাগ করি আমরা এইভাবে, যদি এই পি একটা ভেক্টর হয়, তাহলে এইটা এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে, এক্স অক্ষের উপাংশ বলে এটাকে, তাহলে পি এক্স আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যতটুকু গেছে, তাহলে সেটা পি ওয়াই, ঠিক আছে, জে ক্যাপ। জেড অক্ষ বরাবর যতটুকু গেছে তার পি জেড কে ক্যাপ। এইভাবেই কিন্তু একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি আয়ত একক ভেক্টর দিয়ে। ভেক্টরের মাধ্যমে একটি ভেক্টরকে প্রকাশ। আর এই ভেক্টরের যদি আমি মান বের করতে চাই, এই পি ভেক্টরের মান যদি আমি বের করতে চাই, ইজ ইকুয়াল টু শুধু পি। মনে রাখবেন আই এর সহগ, জে এর সহগ আর কে এর সহগ, যেটা এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, সেগুলোকে স্কোয়ার করে দিবেন। তাহলে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। এখন বলবেন যে এগুলো কিভাবে আসলো ওস্তাদ? পই পই করে দেখাবো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, এটার উপরে লেকচার আসবে, কিন্তু এটা জাইনে রাখা দরকার। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর স্কোয়ার, ওয়াই অক্ষ বরাবর এটার স্কোয়ার, জেড অক্ষ বরাবর যে উপাংশ আছে তার স্কোয়ার করবেন, হয়ে যাবে ওস্তাদ। বুঝাইতে পারছি ওস্তাদ? জটিল কিছু, কঠিন কিছু? জটিল বা কঠিন কোনোটাই না। এটা হইলো কি পি ভেক্টরের কোন একটা ভেক্টরের মান। এটা কি ভেক্টরের মান, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ ভেক্টর। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছেন? কঠিন লাগে, জটিল লাগে ওস্তাদ? সহজ ওস্তাদ, একদম সহজ। অবস্থান ভেক্টর, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়। তো ধরেন এইটা একটা প্রসঙ্গ কাঠামো, এইটা তার মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটা হলো পি বিন্দু। এই পি বিন্দুর অবস্থান নির্দেশ করা হয়েছে এইভাবে, ওকে। পি বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে ও, তাহলে এই যে এইটা ধরে নিলাম আর দিয়ে প্রকাশ করলাম, তাহলে এই আরটাই হচ্ছে আমার কি অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকেই আমরা কি বলবো?
অবস্থান ভেক্টর বলবো ওস্তাদ। বুঝাইতে পারছি? সরণ ভেক্টর, কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে, অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর কিভাবে বলে? এই দেখেন, ভালো করে দেখেন। ধরেন প্রথমে এই বিন্দুতে ছিল পি, তারপর এই বিন্দুতে আসছে কিউ। একটা বস্তু পি থেকে কিউতে আসছে, ভালো করে বুঝেন। একটা বস্তু পি থেকে কিউতে আসছে, তাহলে পি থেকে কিউতে এটা তার সরণ ভেক্টর, এটা আমার এস, ঠিক আছে? এস, অথবা ডেল আর দিয়েও আপনি লিখতে পারেন, ডেল আর। ওকে, তাহলে এইখানে আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর হইল এই, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হইল এইটা হচ্ছে আর আই, ইনিশিয়াল পজিশন ভেক্টর প্রথমে যেখানে ছিল, এটা হইল ফাইনাল পজিশন ভেক্টর শেষে যেখানে ছিল, ঠিক আছে? এখন দেখেন এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে। আপনাদেরকে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র পরে পড়াবো, কিন্তু তাও আগে একবার বলে দেই যে একটা যদি ত্রিভুজ থাকে, ঠিক আছে, একটা যদি ত্রিভুজ থাকে, একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা যদি তিনটা অ্যাঙ্গেল আমি বুঝাইতে পারি, ধরেন এইটা পি, এটা কিউ, এটা আর। মনে রাখবেন সেম অর্ডারে যারা যারা আছে, পি আর কিউ সেম অর্ডারে, অপোজিট অর্ডারে কে আছে? আর। তাহলে এই দুইটার লব্ধি মানে ভেক্টরের ক্ষেত্রে লব্ধি মানে যোগফল, মানে যতটুকু কার্যকর হইতেছে এই দুইটার লব্ধি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হবে অপোজিট অর্ডারে যে কাজ করতেছে তার সমান। যেই দুইটা সেম অর্ডারে কাজ করতেছে সেই দুইটার লব্ধি কি হবে? অপোজিট অর্ডারে যেই ভেক্টরটা কাজ করতেছে সেটার সমান। তাহলে এই জায়গায় আপনারা খেয়াল করেন সেম অর্ডারে কাজ করতেছে কারা কারা? এই যে আর আই আর ডেল আর, আর অপোজিট অর্ডারে কে? আর এফ, তাই না? তাহলে আপনি দেখেন এই জায়গায় আমি এই হিসাবে লিখতে পারি আর আই প্লাস ডেল আর ইজ ইকুয়াল টু কি? আর এফ, ঠিক কিনা? তাহলে ডেল আর ইজ ইকুয়াল টু লিখতে পারি না আর এফ মাইনাস আর আই, ঠিক আছে? তার মানে কি? শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর। আর এফ মানে কি? শেষ অবস্থান ভেক্টর, ফাইনাল পজিশন ভেক্টর, আর আই কি? আদি অবস্থান ভেক্টর। বা ইনিশিয়াল পজিশন ভেক্টর। কত সহজ, বুঝতে পারছেন? জটিল কিছু, জটিল বা কঠিন কোনোটাই না, একদম পানির মতো সহজ। ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? একদম সহজ, একদম ক্লিয়ার। ক্লিয়ার? ওকে। বিপ্রতীপ ভেক্টর, সমজাতীয় দুটি সমান্তরাল ভেক্টরের মান যদি একটি অপরটির গুণোত্তর বিপরীত হয়, ঠিক আছে, অপোজিট মাল্টিপল, ঠিক আছে, বা মানে ইনভার্স হয়, একটা আরেকটার ইনভার্স হয়। যেমন হইলো যদি একটা এক্স হয় আর একটা কি 1/x হয়, ঠিক আছে, এইগুলোরে বলে গুণোত্তর বিপরীত। আর যোগোত্তর বিপরীত হইলো একটা যদি এক্স হয় আর একটা -x, এটা হইলো যোগোত্তর বিপরীত, ঠিক আছে? ওকে, তাহলে একটা আরেকটার যদি গুণোত্তর বিপরীত সংখ্যা হয় তবে তাদের বিপ্রতীত বা ব্যতিহার ভেক্টর বলে, রেসিপ্রোকাল ভেক্টর, রেসিপ্রোকাল ভেক্টর,
ঠিক আছে, এর আগেরটা কি ছিল? সরণ ভেক্টর। সরণ ভেক্টর ইংরেজিতে এটাকে বলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখানে ডেল আরটা কি? সরণ। ডেল আরটা হলো আমার সরণ ভেক্টর। আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর, একটা আরেকটার গুণোত্তর বিপরীত। যেমন হইলো এ যদি হয় 7i, তাহলে বি হবে কি 1/7i। এইখানে মনে রাখতে হবে বিপ্রতীপ ভেক্টর ভেক্টর অবশ্যই ভেক্টর দ্বয় অবশ্যই একই দিকে হতে হবে। তাহলে বিপ্রতীপ ভেক্টর যদি একই দিকে হয় তাহলে বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে, এইটা আমি বলতে পারি বিপ্রতীপ ভেক্টর এটা সমান্তরাল ভেক্টরের একটা সাবসেট বলা যায় না? বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে, এটা আমি যদি বলি সমান্তরাল, প্রথমে আমরা বলি সদৃশ ভেক্টরের একটা সাবসেট বলতে পারি না? একটা বিপ্রতীপ ভেক্টর সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, এদের একটা সাবসেট হইল বিপ্রতীপ ভেক্টর। বলতে পারি? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। বিপ্রতীপের ক্ষেত্রে এক্সট্রা একটা আমার কি অ্যাড হয়, যে একটা আরেকটার গুণোত্তর বিপরীত হতে হবে, এটা এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড হয়। বাকি সকল ক্ষেত্রে যেহেতু একটা আরেকটার গুণোত্তর বিপরীত, দুইটা একই টাইপের ভেক্টর হবে এবং দুইটা একই দিকে যেহেতু কাজ করতেছে, তাহলে সমান্তরাল বা সমরেখ বা সদৃশ বলা যাবে। এবং বিপ্রতীপ ভেক্টর অবশ্যই এই সদৃশ সমান্তরাল ভেক্টরের সবগুলা শর্ত স্যাটিসফাই করে ও এক্সট্রা একটা শর্ত স্যাটিসফাই করে যে একটা আরেকটার গুণোত্তর বিপরীত। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন একটা প্রশ্ন আছে, p is equal to 2i plus 3j ভেক্টরটির বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করার ক্ষেত্রে মনে রাখতে হবে এই বিপ্রতীপ ভেক্টরটা p এর দিকেই হবে, তাই না? ধরে নিলাম এই ভেক্টরটা হইল p প্রাইম, ধরে নিলাম ভেক্টরটা হইল কি p প্রাইম। ওকে, আচ্ছা, p প্রাইম এর মান p এর মানের গুণোত্তর বিপরীত। তাহলে p এর মানের গুণোত্তর বিপরীত মানে কি? 1/p ভেক্টরের মান, এবং p ভেক্টরের দিকে হইতে হবে। তাহলে p ভেক্টরের দিক প্রকাশ করে কি? ভেক্টরের দিক প্রকাশ করে তার একক ভেক্টর। এই যে একটু আগে পড়ছি আমরা, এই যে এর দিক প্রকাশ করে কি? তার একক ভেক্টর, পড়ছি না? তাহলে ভেক্টরের দিক প্রকাশ করে তার একক ভেক্টর। তাহলে এই যে এই ফরম্যাট, যে কোনো ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর নির্ণয় করার ফরম্যাট এটা, ঠিক আছে? বিপ্রতীপ ভেক্টর নির্ণয়ের ফরম্যাট, ঠিক আছে? বিপ্রতীপ ভেক্টর নির্ণয়ের ফরম্যাট এটি। তাহলে এটা যদি হয় তাহলে p প্রাইম হবে 1/p এর মান, p এর মান কত? 2 আর 3, তাহলে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, p এর মান i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার, একটু আগে আমরা দেখাইছি। আর এই p ক্যাপ এর মানে কি?
পি ভেক্টর বাই পি ভেক্টরের মান বলা যায়, তাহলে 1/√2² 9 √13 ইন্টু পি ভেক্টর কত, টোয়াইস আই ক্যাপ প্লাস 3 j ক্যাপ। পি ভেক্টরের মান কত, এই √13 একটু আগে বের করলাম, √13 কি হবে 13, তাহলে 2/13 আই ক্যাপ প্লাস 2/13 j ক্যাপ। এটাই হচ্ছে আমার কি বিপ্রতীপ ভেক্টর নির্ণয়ের ফরম্যাট। ঠিক আছে, এটাই হচ্ছে পি ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর পি প্রাইম। হ্যাঁ, 2/13 আই ক্যাপ প্লাস 2/13 জে ক্যাপ। বুঝাইতে পারছি? এটারে আরেকটু, এই ফরম্যাটটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি আমি। এই যে পি ইজ ইকুয়াল টু পি প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে পি ক্যাপ মানে কি, পি ভেক্টর বাই পি, ঠিক কিনা, পি ভেক্টর বাই পি, তাহলে পি ভেক্টর বাই পি ভেক্টরের মানের স্কোয়ার। এটাই হচ্ছে, এটারও আমরা বিপ্রতীপ ভেক্টর নির্ণয়ের ফরম্যাট হিসেবে বলতে পারি। হ্যাঁ, এটাই মানে একই জিনিস আসলে। হ্যাঁ, ওকে, বুঝাইতে পারছি বিপ্রতীপ ভেক্টর কিভাবে বের করতে হয়। তো আমার মনে হয় যে এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন পদের যে ভেক্টর, সেই ভেক্টরগুলো সম্পর্কে যা যা আমাদের দরকার সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি। এরপরে আমরা আস্তে 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 ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।